হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার রসায়ন সম্পূর্ণ ব্যাচে স্বাগতম। আজকে এই ক্লাসটি দিয়ে এই ব্যাচের শুভারম্ভ করছি। যদিও এই ক্লাসটির অনলাইনে হওয়ার কথা, কিন্তু আমি আমার দেশের বাড়িতে থাকায় এখানে একটু নেটওয়ার্ক সমস্যার জন্য আমি এই ক্লাসটি রেকর্ডেড দিয়ে দিচ্ছি। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা পার্সোনালি আমাকে মেসেজ করবে বা কল করবে। যদিও খুব একটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমরা ইউনিট 1-এর তড়িৎ রসায়ন চ্যাপ্টারের বেসিক প্রথমের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি এই বেসিক বিষয়গুলো এই রেকর্ডের ক্লাসেই তোমরা বুঝে নিতে পারবে। তাহলে চলো এই চ্যাপ্টারটা শুরু করি। তাহলে ক্লাস 1-এ আমরা তড়িৎ রসায়নের যে তড়িৎ রাসায়নিক কোষ রয়েছে সেটা নিয়েই মূলত এখানে আলোচনা হবে। তড়িৎ রসায়ন, তো এই চ্যাপ্টারে আমরা 5 মার্কস এখান থেকে পাবো। এই 5 মার্কসের মধ্যে 2 নম্বরের একটা কোশ্চেন পাবে আর একটা 3 নম্বরের কোশ্চেন পাবে। এই তিনটা সবসময় 2+1-এ ভাগ থাকে, চিন্তা নেই। ছোট ছোট এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, সহজ ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমরা ভালোভাবে পরে করব। আমরা এই চ্যাপ্টার থেকে 5-এ 5 তুলব। চলো প্রথমেই আমরা যেটা জানবো যে তড়িৎ রসায়ন কী। এই অধ্যায়ে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আসি তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন অধ্যায়টাতে কি আছে দেখো। তড়িৎ শক্তি ও রাসায়নিক শক্তির মধ্যে যে পারস্পরিক রূপান্তর নিয়ে যে অধ্যায়ে আলোচনা করা হয় সেই অধ্যায়কেই বলা হয় তড়িৎ রসায়ন। তাই তড়িৎ শক্তি ও রাসায়নিক শক্তির মধ্যে পারস্পরিক রূপান্তর, রাসায়নিক শক্তির রূপান্তর নিয়ে আলোচনা আমরা করব, আলোচনা করা হয় রসায়নের যে শাখায়। ওকে, এবারে আমরা যেটা জানবো যে তড়িৎ রাসায়নিক কোষ কি। তড়িৎ রাসায়নিক কোষ, তো এটা খুব ইম্পর্টেন্ট। এই তড়িৎ রাসায়নিক কোষের সারাউন্ডিংসই আমাদের সমস্ত আলোচনাটা হবে। এখানে কি বলা হচ্ছে না, যে ব্যবস্থায় তড়িৎ শক্তি ও রাসায়নিক শক্তি একে অপরের মধ্যে রূপান্তর হয়। তাহলে যে একটা ব্যবস্থা যেখানে তড়িৎ শক্তি ও রাসায়নিক শক্তি, এই দুই শক্তির মধ্যে একে অপরের মধ্যে রূপান্তর হবে। ওকে, এবারে আমরা এই যে তড়িৎ রাসায়নিক কোষের উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করব। তড়িৎ রাসায়নিক কোষের উপাদান, এখানে আমাদের মূল যে দুটো উপাদান থাকে, 1 নম্বরে হলো তড়িৎদ্বার। তোমরা সেই ক্লাস 10 থেকে বিষয়টা সম্বন্ধে জানো যে দুটো তড়িৎদ্বার থাকে, ক্যাথোড অ্যানোড। তো তড়িৎদ্বার সাধারণত কি হবে, সেটা একটা কঠিন বৈদ্যুতিক পরিবাহীযুক্ত ধাতু হবে। কঠিন
বৈদ্যুতিক পরিবাহী, মানে মূলত সেটা ধাতব পদার্থ হবে। তো তড়িৎদ্বার দু প্রকার থাকে, একটা হলো অ্যানোড। অ্যানোডে সাধারণত কি হয়, জারণ ঘটে। মনে রাখবে, এটা আমরা পরে আরও ডিটেলসে আলোচনা করব। এখানে জারণ ঘটে, অর্থাৎ কিনা ইলেকট্রন মুক্ত হয়, এখানে ইলেকট্রনের মুক্ত ঘটে। এবার আর কি আছে, আরেকটা কি, ক্যাথোড। তো ক্যাথোডে কি হয়, এখানে আমাদের বিজারণ ঘটে আর ইলেকট্রন গ্রহণ হয়। ওকে, চলো এবারে 2 নম্বর যে উপাদানটা, সেটা আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট, যেটাকে আমরা ইলেকট্রোলাইট বলি। ইলেকট্রোলাইট এটা কি, ইলেকট্রোড। তো তড়িৎ বিশ্লেষ্য কি না, একটা পদার্থ যা গলিত অবস্থায় বা দ্রবণে দ্রবীভূত অবস্থায়, গলিত বা দ্রবীভূত অবস্থায় যে পদার্থ তড়িৎ পরিবহন করে। কারণ সবাই আবার গলিত আর দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন নিশ্চয় করে না। এরা কি তৈরি করে, আয়ন। কারণ গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় আয়ন হচ্ছে তড়িৎ পরিবহন করে। কঠিন পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করে, সেই আয়নই এরা আয়ন উৎপন্ন করে, এই আয়নই তড়িৎ পরিবহন করে, আয়ন উৎপন্ন করে। ওকে, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এই ক্লাসের প্রিন্টেড নোটও পেয়ে গিয়েছো। যদি না পেয়ে থাকো আমাকে ডিএম করবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবার আমরা এই তড়িৎ রাসায়নিক কোষের প্রকারভেদ করব। তড়িৎ রাসায়নিক কোষের প্রকারভেদ। দেখো, আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে এখানে তড়িৎ শক্তি ও রাসায়নিক শক্তির মধ্যে একে অপরের মধ্যে রূপান্তর ঘটে। তাহলে একটা ব্যবস্থা হবে নিশ্চয়ই তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর, আরেকটা ব্যবস্থায় হবে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর। এই দুটো ব্যবস্থা অনুযায়ী তড়িৎ রাসায়নিক কোষকে আমরা দুভাগে ভাগ করব। একটা কি না, খুব ইম্পর্টেন্ট, এটা নিয়েই মূলত আমাদের আলোচনা হবে, সেটা হলো গ্যালভানীয় কোষ। একে আমরা আরেকটা শব্দে বলি ভোল্টীয় কোষ। ওকে, তাহলে 1 নম্বরে হলো আমাদের গ্যালভানীয় কোষ। 2 নম্বরে হলো আমরা ক্লাস 10-এ যে কোষটা নিয়ে আলোচনা করেছি, সেটা কি, তড়িৎ বিশ্লেষণ কোষ, যেখানে আমরা ব্যাটারি দিয়ে তড়িৎ পাঠিয়ে বিভিন্ন রাসায়নিক বিশ্লেষণ করি, তড়িৎ বিশ্লেষণ কোষ। ওকে, তো আমরা এই 2 প্রকার কোষের একটা তুলনামূলক আলোচনা করে নিলেই আমাদের দুটো কোষের বিষয়ে পুরো বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমি এদিকে লিখছি গ্যালভানীয় কোষ, এদিকে লিখছি তড়িৎ বিশ্লেষণ
কোষ। প্রথমেই আমরা এটা একটা তুলনা করব আমরা। তো এখানে আমরা গ্যালভানীয় কোষ মানে আমরা কি জানবো না, এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, এখানে কি, এখানে আমাদের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, রূপান্তর হবে। ওকে, চলো 2 নম্বরে আমরা যেটা জানবো, এখানে যে বিক্রিয়াটা ঘটবে, যে কোষ বিক্রিয়াটা ঘটবে, সেই বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত তোমরা পরীক্ষায় যদি তুলনা আসে একটু সেটা একটা পূর্ণ বাক্যে লিখে দেবে। আমি এখন একটু ছোট করে লিখে দিচ্ছি, স্বতঃস্ফূর্ত। তাহলে বিক্রিয়া এখানে স্বতঃস্ফূর্ত। আমরা পরে দেখব যে এই বিক্রিয়াতে এখানে যে বিক্রিয়াটা ঘটে তার যে গিবস মুক্ত শক্তি, তোমরা ক্লাস 11-এ পড়েছো, গিবস মুক্ত শক্তি নেগেটিভ হলেই সেটা কিন্তু তবেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। তাহলে এখানে নিশ্চয়ই আমরা বের করে দেখব যে ΔG নেগেটিভ হচ্ছে, তো এখানে তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। তো তড়িৎ বিশ্লেষণ কোর্সে এর উল্টো বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত। ওকে, অস্বতঃস্ফূর্ত অর্থাৎ এখানে নিশ্চয়ই ΔGটা পজিটিভ আছে। এখানে দেখবে মানে ব্যাটারি যতক্ষণ চলবে বা ব্যাটারি থেকে যতক্ষণ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যতক্ষণ কারেন্ট যাবে ততক্ষণই বিক্রিয়াটা ঘটবে, ব্যাটারি বন্ধ বিক্রিয়া বন্ধ, তাই এটাকে আমরা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলছি। চলো 3 নম্বরে আমরা জানব যে এখানে যে আমরা পরে এটা দেখব যে এখানে আমরা যে সেট আপটা তৈরি করব, কোষের যে সেট আপটা, সেখানে অ্যানোডটি হবে নেগেটিভ, ক্যাথোড হবে পজিটিভ। ওকে, তো এখানে কিন্তু জাস্ট উল্টো, এখানে তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড আমাদের পজিটিভ আর ক্যাথোড নেগেটিভ। একটু এটা মনে রাখো। এটা মনে রাখার একটা উপায় আছে, আমরা তড়িৎ বিশ্লেষণ যখন কোষ পড়েছিলাম তখন আমরা একটা বিষয় বলতাম যে অ্যানায়ন অ্যানোডে যায়, ক্যাটায়ন ক্যাথোডে যায়। তাহলে অ্যানায়ন মানে সে নেগেটিভ, তাহলে সে অ্যানোডে কেন যাচ্ছে, কারণ অ্যানোডটা নিশ্চয়ই পজিটিভ হয়ে আছে। তাহলে অ্যানায়ন অ্যানোডে যায়, দেখো, ক্যাটায়ন ক্যাথোডে যায়। তাহলে অ্যানায়ন অ্যানোডে যায় মানে অ্যানোডটা পজিটিভ, ক্যাটায়ন ক্যাথোডে যায় মানে ক্যাথোডটা নিশ্চয়ই নেগেটিভ। তাহলে সেটা তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে এটা তাহলে খাটছে, অ্যানায়ন অ্যানোডে যায়, ক্যাটায়ন ক্যাথোডে যায়। তাহলে নিশ্চয়ই তার উল্টোটা জাস্ট মনে রাখবে যে এই যে তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড আর ক্যাথোডের যে চার্জের উল্টোটা হলো গ্যালভানীয় কোষে। তাহলে তোমরা দুটো বিষয় এরকম কম্পেয়ার করে মনে রাখতে পারবে। এবার আসি 4 নম্বরে, যে এখানে দেখবো যে একটা ক্যাথোড পাত্র থাকবে, একটা অ্যানোড পাত্র থাকবে, সেই পাত্র দুটো আলাদা আলাদা পাত্র হবে। তো এইখানে সেট আপে আমরা এটা নিয়ে পরে ডিটেলসে আলোচনা করব। আলাদা পাত্র, যে পাত্রটাকে আমরা ওখানে কি বলতাম, ভোল্টামিটার। তো এখানে কিন্তু দুটো পাত্র থাকবে, আলাদা পাত্র। আর এখানে একটা বিশেষ উপাদান আমরা ব্যবহার করব, সেটা হলো লবণ সেতু। এই লবণ সেতু নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব পরে। তো এখানে আমরা একই পাত্র এটা নেব, যেটাকে আমরা কি বলি, ভোল্টামিটার, তাই তো, ভোল্টমিটার নয় কিন্তু ভোল্টামিটার। আর এখানে লবণ সেতুর প্রয়োজন নেই, লবণ সেতুর
সেতু লাগে না। এবার এই দুই প্রকার কোষের মধ্যে যে বিক্রিয়াটা ঘটবে সেটাকে আমরা রেডক্স রিয়াকশান বলবো। সেই রেডক্স রিয়াকশানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু জেনে নেব, কারণ সেটা আমাদের রাসায়নিক কোষগুলোকে বুঝতে, তার মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে সেটা বুঝতে আমাদের হেল্প করবে। তাহলে এবারে আমাদের আলোচনার বিষয় জারণ বিজারণ, রেডক্স রিয়াকশান, জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স রিয়াকশান। তো প্রথমেই একবারে মন্ত্রের মতো তোমরা মনে রাখবে নিশ্চয়ই, বা তোমাদের মনেও আছে যে জারণ মানে কি? ইলেকট্রন বর্জন। ইলেকট্রন বর্জন। ওকে, দেখো জারণ একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া বা এটা একটা বিক্রিয়া বা এটা একটা প্রসেস। যে প্রসেসে বা যে বিক্রিয়ায় বা যে প্রক্রিয়ায় ইলেকট্রনের বর্জন ঘটে সেই প্রক্রিয়াটাকে বলবো জারণ। ওকে, তাহলে বিজারণ কি? বিজারণ হলো ইলেকট্রন নিশ্চয়ই গ্রহণ। ওকে, ইলেকট্রন গ্রহণ। একবারে সুন্দরভাবে এটা মনে রাখবে, জারণ মানে ইলেকট্রন বর্জন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এবার আমরা আরও দুটো বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এক হলো জারক। জারক যেটাকে আমরা বলি অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডেন্ট, অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট। ওকে, তো জারক মানে কি না, এরা অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়। জারক মানে সে অপরকে জারিত করে, অপরকে জারিত করে, জারিত করে, নিজে নিজের বিজারণ ঘটায় বা নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়। তাহলে এই বিষয়টা জারক যারা, তারা ইলেকট্রন গ্রহণ করে না বর্জন করে, তা নিজে বিজারিত হয় বা নিজের বিজারণ বিক্রিয়া ঘটে, তার মানে কি? নিজে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এর মানে কি? জারক যারা, তারা ইলেকট্রন গ্রহণ করে। একবারে ক্লিয়ার যে জারক ইলেকট্রন গ্রহীতা। ওকে, 2 নম্বরে আমরা জানবো বিজারক। বিজারক রিডাকট্যান্ট, রিডাকট্যান্ট। ওকে, তাহলে এটা বলছে, তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো, অপরকে বিজারিত করে, নিজে জারিত হয় বা নিজের জারণ ঘটে। তার মানে নিজের জারণ কখন ঘটবে? ইলেকট্রন নিশ্চয়ই বর্জন হলে। তাহলে যারা বিজারক তারা কি করে? ইলেকট্রন বর্জন করে। একবারে এই বিষয়টা যেন তোমাদের মাথায় থাকে। উদাহরণ দিয়ে এই বিষয়টা যদি বলি, ধরো আমি একটা বিক্রিয়া দিলাম যেখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে। ওকে, তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কিভাবে হয়? নিশ্চয়ই জিঙ্ক দুটো ইলেকট্রন মাইনাস করে দিয়েছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মাইনাস দুটো ইলেকট্রন। ওকে, তো এখানে এই প্রসেসটা নিশ্চয়ই, এটাকে কি বলবো? এটা জারণ। এখানে ইলেকট্রনের মাইনাস হয়েছে, অর্থাৎ বর্জন হয়েছে। তাহলে এখানে জিঙ্ক অপরকে নিশ্চয়ই এই ইলেকট্রনটা দিয়ে, এই দুটো ইলেকট্রন অপরকে দিয়ে সে কি করেছে? অপরের বিজারণ ঘটিয়েছে। তাহলে নিজের কিন্তু কি ঘটিয়েছে? জারণ ঘটিয়েছে। তাহলে অপরের যেহেতু জিঙ্ক অপরের বিজারণ ঘটিয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই জিঙ্কটা কি? বিজারক। ওকে, ধরো বলছি আর একটা জায়গায়, ধরো বলছি কপার কি হচ্ছে? দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে যাচ্ছে, কপার ধাতুতে পরিণত হচ্ছে। তো এখানে
কপার কি করছে, এই দুটো ইলেকট্রন অপরের কাছ থেকে নিয়েছে, তার মানে অপরের কাছ থেকে নেয়ার মাধ্যমে কপার কি করলো, অপরকে জারিত করলো, আর নিজের কি হলো, বিজারণ হলো। তাহলে কপার যেহেতু অপরের কাছ থেকে ইলেকট্রন নিয়ে অপরকে বিজারিত করছে, অপরকে জারিত করছে, তাই কপার এখানে অবশ্যই কপার 2+, অবশ্যই এখানে কপার 2+, এইটাকেই আমরা ধরবো, এই ইলেকট্রন নিচ্ছে, তার মানে এখানে কপার 2+ হলো জারক। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারলে? এবার যে বিশেষ তড়িৎ রাসায়নিক কোষটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি না, গ্যালভানিক বা গ্যালভানীয় কোষ, গ্যালভানিক কোষ। এই গ্যালভানিক কোষকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা কি, রাসায়নিক কোষ, রাসায়নিক বা কেমিক্যাল সেল। অন্যটা হলো গাঢ়ত্ব কোষ, গাঢ়ত্ব কোষ, বা আমরা এটাকে বলতে পারি কনসেন্ট্রেশন সেল। তো এই রাসায়নিক কোষের সেটআপটা কেমন হয় আর গাঢ়ত্ব কোষের সেটআপটা কেমন হয় আমরা দেখে নেব। গাঢ়ত্ব কোষটা আমরা জাস্ট জানবো, খুব একটা এটা ডিটেলস নিয়ে আলোচনা করব না, এই কোষটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। দেখো এখানে আমি বলেছিলাম গ্যালভানিক কোষে দুটো আলাদা আলাদা কক্ষ ব্যবহার করা হয়, একটা কক্ষে জারণ ঘটে, একটা কক্ষে বিজারণ ঘটে। তো সেই কক্ষগুলোকে আমরা অর্ধকোষ বলবো, এই অর্ধকোষের বিষয়েও আমরা পরে আসছি। তো এখানে যে দুটো অর্ধকোষে দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হয়, একটা অ্যানোড একটা ক্যাথোড, তো সেই যে অর্ধকোষ দুটো ভিন্ন ধাতুর তৈরি হবে। তাহলে রাসায়নিক কোষে দুটি অর্ধকোষের তড়িৎদ্বার ভিন্ন ধাতু হয় এবং দুটি তড়িৎদ্বারে ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়। ওকে, তাহলে অন্যদিকে গাঢ়ত্ব কোষে কি করা হয় না, এখানে আমরা দুটি অর্ধকোষের তড়িৎদ্বার দুটি একই ধাতুর হয় এবং দুটি অর্ধকোষে ভিন্ন গাঢ়ত্ব বিশিষ্ট একই তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়। এটাই হলো এই দুটো অর্ধকোষের সেটআপগতভাবে পার্থক্য, একই তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়। ক্লিয়ার? তো এই রাসায়নিক কোষের পপুলার উদাহরণ আমরা এটা নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করব, সেটা কি ড্যানিয়েল কোষ। এছাড়া আছে লেকল্যান্ড কোষ, তো এটা তোমরা মনে রাখবে ড্যানিয়েল কোষ। আর গাঢ়ত্ব কোষের কিছু নয়, এটা কোনো পার্টিকুলার কোনো নামের কোষ নেই, এটা আমরা এই সেটআপ দিয়ে যে কোনো ভাবে আমরা একটা কোষ বানাতে পারি। এবার আমরা এই রাসায়নিক কোষটার কাঠামোটা একটু বুঝে নেব। কাঠামোটা মানে তো এটা আমরা দেখলাম, এটা এবার একটু ভিজুয়ালাইজ করব যে কিভাবে আমরা একটা ডায়াগ্রাম এঁকে দেখব যে এই রাসায়নিক কোষের মানে গ্যালভানিক রাসায়নিক কোষের আমরা কিভাবে কাঠামোটা তৈরি করি। দেখো এখানে আমি তাহলে দুটো আলাদা আলাদা পাত্র নেওয়া হয়, দুটো আলাদা পাত্রে, একটা পাত্রে আমরা একটা ধাতুর
তড়িৎদ্বার ব্যবহার করি। এটা ধরো আমি বললাম এক্স ধাতুর দিয়ে তৈরি একটা তড়িৎদ্বার, আর অন্যদিকে আর একটা পাত্রে আমরা তাহলে আর একটা ধাতব দণ্ড নিয়ে নিলাম তড়িৎদ্বার হিসেবে, যেটাকে আমরা বললাম ওয়াই। এবারে এই এক্স যে ধাতুটা, এই এক্স ধাতুর ক্যাটায়ন সমন্বিত কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে, মানে এখানে এমন একটা আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, জলীয় দ্রবণ নেব, সে তার মধ্যে যেন এক্স প্লাস আয়ন থাকে। মানে এখানে ধরো আমি ধরে নিচ্ছি এখানে এক্স প্লাস এন যুক্ত এটা একটা আয়ন সমন্বিত দ্রবণের মধ্যে আমি এক্স ধাতুটাকে নিমজ্জিত, আংশিক নিমজ্জিত অবস্থায় রেখেছি। অন্যদিকে ওয়াই ধাতুর পাত্রটাকেও আমি একটা ওয়াই আয়ন, মানে ওয়াই এন ক্যাটায়ন, এন প্লাস ক্যাটায়ন যুক্ত আয়ন সমন্বিত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করে রেখেছে। এই বাঁ দিকের সেট আপটাকে আমরা বলবো জারণ অর্ধকোষ, কারণ এখানে আমরা জারণ বিক্রিয়া ঘটাবো। জারণ অর্ধকোষ, তাহলে এখানে কি ঘটে না জারণ বিক্রিয়া ঘটে। কীরকম জারণ বিক্রিয়া ঘটে না, এই এক্স পরমাণুগুলো ইলেকট্রন এন সংখ্যক ইলেকট্রন এখানে ছেড়ে দিয়ে, এন সংখ্যক ইলেকট্রন এই ধাতব পাত্রে ছেড়ে দিয়ে এক্স প্লাস এন আয়ন হয়ে দ্রবণে চলে আসে। তাহলে এখানে যে বিক্রিয়াটা ঘটবে, এক্স থেকে এন সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গিয়ে আমাদের এক্স প্লাস এন আয়ন তৈরি করে। তাহলে এইটা আমাদের এখানে জারণ বিক্রিয়া ঘটে বলে এখানে একে আমরা বলছি জারণ অর্ধকোষ। আর সবসময় মনে রাখবে এটা একটা পদ্ধতি, এটা সবসময় মেনটেন করে রাখা হয়। তো এই জারণ অর্ধকোষটাকে আমরা সবসময় বাঁ দিকে রাখবো, এটা মনে রাখবে। এটা আইইউপিএসসি স্বীকৃত একটা সেট আপ, যেখানে আমাদের বাম দিকে আমরা সবসময় জারণ অর্ধকোষ, আর এটাকেই আমরা বলছি অ্যানোড, এটাকেই আমরা বলছি অ্যানোড। কারণ এখানে দেখো এই যে ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে আসছে, তাহলে কিছুক্ষণ পরে এই যে পাত্রা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। তাহলে এই নেগেটিভ তড়িৎগ্রস্ত যে তড়িৎদ্বার, সেটাকেই আমরা অ্যানোড বলি। যখন আমরা তুলনা করেছিলাম তখনই আমি বলেছি। তো এটা আমাদের জারণ অর্ধকোষ, যেটাকে আমরা অ্যানোড বলছি। তাহলে এদিকে আমাদের থাকবে বিজারণ অর্ধকোষ, এটাকে আমরা বলবো ক্যাথোড। তো এখানে কি ঘটে না, এখানে এই যে ওয়াই প্লাস এন, এই যে আয়নগুলো, এই ধাতুরই ক্যাটায়ন, তারা কি করবে না এই পাত থেকে ইলেকট্রন নিয়ে নেবে। মানে মনে করো এখানে যখন আমি এটাকে একটা এখানে একটা ধরো ভোল্টামিটার লাগিয়ে দিলাম, তড়িৎ যাচ্ছে এখানে বোঝার জন্য। তো এখানে যখন দেখা যাবে এই ইলেকট্রনগুলো এই পাতে চলে আসবে, বা এই পাত থেকে ইলেকট্রনগুলো নিয়ে তখন এই পাতে যখন এই ইলেকট্রনগুলো, তাহলে ইলেকট্রনটা এই দিকে মুভ করবে, করে এসে এই পাত্রে যখন ইলেকট্রনগুলো আসবে, তো ওই ইলেকট্রনগুলো তখন এই ওয়াই এন প্লাস, তখন এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ওয়াই ধাতুতে পরিণত হবে। তার এখানে কি ঘটছে, বিজারণ ঘটছে, তাই এটা বিজারণ অর্ধকোষ। আর এখানে জারণ ঘটছে, এটা জারণ অর্ধকোষ। আর এটা যেহেতু, তাহলে এখানে ইলেকট্রন যখন নিয়ে নিচ্ছে, তাহলে এই পাত থেকে যখন ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে এই পাতটা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। তো এইভাবে আমাদের সেট আপটা তৈরি করা হয়। তাহলে এটাও সবসময় মনে রাখবে যে বিজারণ অর্ধকোষ বা ক্যাথোডটাকে আমরা সবসময় ডান দিকে রাখবো। তাহলে এটা ডান দিকে থাকবে, ডান দিক, আর এটা থাকবে বাম দিক। এইটা আমাদের এই সেট আপটা মেনটেন করে করতে হবে। এবারে এই দুটো অর্ধকোষের মধ্যে একটা আমরা বিশেষ ব্যবস্থা নেব, যেটাকে আমরা বলবো লবণ সেতু। এই লবণ সেতু কেন নেওয়া হচ্ছে, এর ফাংশন কি, সেটা আমরা আসছি। তো এখন আপাতত ধরে নাও এরকম একটা কাঁচের নল বিশিষ্ট, এর মধ্যে
একটা জেলি পদার্থ এবং তার মধ্যে কিছু বিশেষ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে এটা একটা ভর্তি করে এই কাঁচের নলটাকে দুটো অর্ধকোষের দ্রবণের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত করা হয়। এটা একটা ব্রিজের মতো দেখতে বলে একে আমরা বলছি লবণ সেতু বা সল্ট ব্রিজ। তাহলে এই রকম একটা সেটআপ আমরা রাসায়নিক কোষের জন্য তৈরি করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, ইলেকট্রন প্রবাহ হচ্ছে আমাদের, এটা কি বললাম, এটা আমরা বললাম অ্যানোড, ওকে, আর এটা কি বললাম, ক্যাথোড। সব সময় মনে রাখবে, তাহলে ক্যাথোড থাকবে ডান দিকে, অ্যানোড থাকবে বাম দিকে। তাহলে এই যে অ্যানোড, তাহলে অ্যানোড থেকে ইলেকট্রন যাচ্ছে ক্যাথোডের দিকে, তাহলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন যাচ্ছে, ওকে। তাহলে ইলেকট্রন যেদিকে যায় উল্টো দিকে কি যায়, তড়িৎ প্রবাহ হয়। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিক থেকে কোন দিকে, তড়িৎ প্রবাহ হবে ক্যাথোড থেকে অ্যানোডে। এবার আমরা এই যে জারণ অর্ধকোষ বিজারণ অর্ধকোষের মধ্যে দেখতে পাচ্ছি যতগুলো ইলেকট্রন জারণ অর্ধকোষে বর্জিত হয় ততগুলোই ইলেকট্রন কিন্তু বিজারণ অর্ধকোষে গৃহীত হয়। এবার এই জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ দুটোকে আমরা যদি যুক্ত করি তখন যে বিক্রিয়াটা পাবো সেটাকে বলা হয় কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া, দেখো আমরা কোষ বিক্রিয়া তাহলে কি পাচ্ছি, তাহলে এই জারণ অর্ধকোষের বিক্রিয়া বিজারণ অর্ধকোষের বিক্রিয়া যুক্ত করলে এই n সংখ্যক ইলেকট্রন মাইনাস n ইলেকট্রন প্লাস n ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো কেটে যাবে, তাহলে দাঁড়াবে x প্লাস y n প্লাস x n প্লাস প্লাস y। তাহলে এটা হলো আমাদের কোষ বিক্রিয়া। চলো এবার আমরা এই লবণ সেতুটা নিয়ে আলোচনা করব। লবণ সেতু থেকে আমরা কোশ্চেন পেতে পারি 2 নম্বরে, লবণ সেতু কিভাবে প্রস্তুত করা হয়, তার বৈশিষ্ট্য কি, তার কাজ কি। তো লবণ সেতুর বিষয়ে আমরা প্রথমে যেটা জানবো যে এটা কিভাবে প্রস্তুতি কিভাবে করা হয়। দেখো আমি বলেছি যে একটা কাঁচের নলের মধ্যে আমরা আগর জেলি, আগার বলে একটা জেলি, একটা কলোইডিয়াল পদার্থ, আগার জেলি ভর্তি কাঁচের ইউ আকৃতির নল, ওকে। 2 নম্বর, এখানে না এই জেলির মধ্যে আমরা যে পদার্থটা দ্রবীভূত করে রাখবো সেটা হলো উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ এর মধ্যে আগারের মধ্যে দ্রবীভূত বা ভিজিয়ে রাখবো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। যেমন কি কোন কোন পদার্থগুলো নিয়ে আমরা উপযুক্ত সেটা হবে, সেটা ধরো KCl KNO3। এখানে কিছু উপযুক্ত বলছি এই কারণে, কারণ আমি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নেব তার মধ্যে ক্যাটায়ন অ্যানায়নের গতিবেগ যেন সমান হয়। তাহলে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান তাদেরকেই আমরা এখানে ব্যবহার করব। এবার আমরা দেখে নেব এই যে লবণ সেতুর বৈশিষ্ট্য কি হবে, কীরকম বৈশিষ্ট্য হতে হবে। একে আমাদের মনে রাখতে হবে যে এখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা ব্যবহার করব, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি যেন কোষ বিক্রিয়ায় অংশগ্রহণ না করে, এটা আমাদের খেয়াল রাখতে হবে।
দুই কি না, এখনই যেটা বললাম, ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ প্রায় সমান হতে হবে, ওকে। তো এই দুটো আমাদের বৈশিষ্ট্য হতে হবে। এবারে আসি লবণ সেতুর কাজ, এটা আমাদের প্রশ্ন হতে পারে। দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন। কিভাবে সংযোগ স্থাপন করে না, তারা দুটো টাইপের ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে দুটো দ্রবণের মধ্যে তারা অংশগ্রহণ করে এবং একটা সংযোগ স্থাপন করে। দুই, অর্ধকোষ দুটির দ্রবণকে, এটাই খুব ইম্পর্টেন্ট বা এটাই মূল কাজ বলা যায়, যে অর্ধকোষ দুটির দ্রবণকে সেটা কিভাবে রাখে আমি পরে বলছি। দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ অর্থাৎ নিউট্রাল রাখতে সাহায্য করে, তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করে। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, কারণ নিরপেক্ষ না রাখলে কি অসুবিধা হবে, কিভাবে নিরপেক্ষ রাখে সেটাও আমাদের বুঝতে হবে। তো 3 নম্বরে আমাদের মনে রাখতে হবে অর্ধকোষের দ্রবণ মানে এই লবণ সেতু ব্যবহার করার ফলে এটা এমন একটা ব্যবস্থা রাখা হয়েছে যেখানে অর্ধকোষ দুটির দ্রবণ একে অপরের সঙ্গে মিশে না, মানে এমন ব্যবস্থা করা হয় যাতে মানে এমনভাবে সেটা কাজ করে লবণ সেতুটা, যাতে অর্ধকোষ দুটোর দ্রবণ একে অপরের সঙ্গে সরাসরি মিশে না। ক্লিয়ার? তাহলে লবণ সেতুর আমাদের এই 3টেই হলো মূল কাজ। তার মধ্যে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে কিভাবে অর্ধকোষ দুটোর দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করে, সেটা আমরা এখনই বুঝব। আমরা এই বিষয়টা ড্যানিয়েল কোষ, যেটা একটা গ্যালভানীয় কোষের উদাহরণ, সেই ড্যানিয়েল কোষ দিয়ে আমরা বুঝবো যে কিভাবে অর্ধকোষ দুটোর দ্রবণকে সলব্রিজ তড়িৎ নিরপেক্ষ বা নিউট্রাল রাখে। তাহলে তার জন্য আমি কি করছি, একটা ড্যানিয়েল কোষটা কিভাবে তৈরি করা হয় না, এখানেও দুটো অর্ধকোষের মধ্যে এই দিকে যে জারণ অর্ধকোষে বা আমরা অ্যানোডে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার, আর যে দ্রবণটা ব্যবহার করি সেটা হচ্ছে জিঙ্ক সালফেট তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ আমরা এদিকে ব্যবহার করি বাম দিকে। তার ডান দিকে থাকে আমাদের কপার ধাতুর পাতকে আমরা কপার সালফেটের দ্রবণের মধ্যে নিমজ্জিত রাখি। এবার আমরা এখানে একটা তার দিয়ে ভোল্টামিটার দিয়ে যুক্ত করে দিলাম। এবারে আমরা এইখানেই বললাম যে আমরা এখানে সলব্রিজ ব্যবহার করি, ইউ আকৃতির কাঁচের নল বিশিষ্ট এটা একটা নলের মধ্যে আমরা আগার দিয়ে যেটা বললাম। তো এখানে ধরো আমি এখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা নিচ্ছি সেটা KCl, ওকে। এবারে যে বুঝতে হবে তাহলে কিভাবে আমাদের এই সলব্রিজটা কাজ করে। দেখো আমরা জানি, তাহলে এদিকে কি হবে না, জিঙ্ক পরমাণুগুলো এখানে ইলেকট্রন ছেড়ে দিয়ে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দেবে, 2- দুটো ইলেকট্রন ছাড়বে, জিঙ্ক 2+ হয়ে চলে আসবে। আর এদিকে কি হবে, কপার 2+, এর মধ্যে যে কপার 2+গুলো দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে।
তো এখানে কিছুক্ষণ পরেই আমরা তাহলে দেখতে পাবো তাহলে এই দ্রবণে জিঙ্ক 2+ ঘনত্ব বেড়ে যাবে, তাহলে দ্রবণটা কিছুক্ষণ পরে পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। আর এদিকে সমস্ত কপার 2+ যখন কপারে পরিণত হয়ে যাবে, শুধু তাহলে পড়ে থাকবে কি সালফার 2-, SO4 2- পড়ে থাকবে, তাহলে তারা দ্রবণকে কি করে দেবে নেগেটিভ। তাহলে কিছুক্ষণ পরেই দেখা যাবে দ্রবণটা এদিকের চেয়ে এইদিকের অ্যানোড কি হয়ে যাবে পজিটিভ তড়িৎগ্রস্ত, আর এদিকে ক্যাথোড একটা হয়ে যাবে নেগেটিভ তড়িৎগ্রস্ত। তাহলে সল্ট ব্রিজ না থাকলে এই সিচুয়েশনটা হয়ে যাবে। তাহলে এই সিচুয়েশনটা হয়ে গেলে কি হবে দেখো, যেই এখানে জিঙ্ক 2+ ঘনত্ব বেড়ে যাবে, তাহলে কিন্তু জিঙ্ক থেকে জিঙ্ক 2+ অর্থাৎ এইখানে যে এই জারণ ঘটছে, এই জারণ হওয়ার প্রবণতা কিন্তু কমে যাবে। এখানেও যখন শুধু SO4 2- থাকবে, তখন আর কপার ইলেকট্রন নিয়ে কপারে পরিণত হওয়ার প্রবণতা অর্থাৎ এখানে যে বিজারণ ঘটছে সেই প্রবণতা কমে যাবে। তখন দেখো এখানে যে এই যে ইলেকট্রনগুলোর একটা তো প্রবাহ হচ্ছে, তাহলে এখানে যখন পজিটিভ তড়িৎগ্রস্ত কণা দিয়ে এই চারিদিকে তখন একটা দ্বিস্তর তৈরি হবে। এই পজিটিভ তড়িৎগ্রস্ত আয়নগুলো তখন কিন্তু এই ইলেকট্রনকে আর মুভ করতে দেবে না। এই ইলেকট্রনগুলো তাহলে এখানে যে ইলেকট্রনগুলো আর এখানে পজিটিভ চার্জ তাহলে থাকার কারণে এই ইলেকট্রন কিন্তু আর এই তার দিয়ে ইলেকট্রনগুলো তাহলে আর প্রবাহ হবে না। এবারে ইলেকট্রনের এখানেও দেখো যখন কপার আর ইলেকট্রন নেবে না, তাহলে মানে এখানে বিজারণ বন্ধ হয়ে যাবে, তখন ইলেকট্রনেরও আর প্রবাহ হবে না, ফলে কি তড়িৎ প্রবাহ কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। তাহলে যদি না আমরা এদিকে দ্রবণটা যে পজিটিভ তড়িৎগ্রস্ত আর এদিকে দ্রবণটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে সেটাকে যদি নিউট্রাল না করি, তাহলে কিন্তু এই তড়িৎ প্রবাহ কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই যে ড্যানিয়েল যে সেলটা কাজ করা বন্ধ হয়ে যাবে, ড্যানিয়েল কোষের কার্যকারিতা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে সেটাকে বন্ধ করার জন্য বা সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা সল্ট ব্রিজ ব্যবহার করি। সল্ট ব্রিজ তাহলে কীভাবে এই দ্রবণ দুটোকে তড়িৎ নিরপেক্ষ রাখে দেখো, তাহলে এখানে যখন জিঙ্ক 2+ বাড়তি হয়ে যাচ্ছে, তখন এই লবণ সেতু থেকে কি হয় না, এখানে ক্লোরিন মাইনাসগুলো আছে, ক্লোরিন মাইনাসগুলো লবণ সেতু থেকে বেরিয়ে চলে আসে। তো তখন ক্লোরিন মাইনাস লবণ সেতু থেকে বেরিয়ে চলে এসে এই জিঙ্ক 2+-এর সঙ্গে দুটো ক্লোরিন মাইনাস যুক্ত হয়ে জিঙ্ক ক্লোরাইড হয়ে যাবে। তাহলে বাড়তি যে জিঙ্ক 2+গুলো সেটা এই সল্ট ব্রিজ থেকে আগত ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে নিউট্রাল হয়ে যাচ্ছে। এখানেও যে SO4 2- গুলো বাড়তি হয়ে আছে, কপার 2+ সব কি সেটা ইলেকট্রন গ্রহণ করে কপার মেটালে পরিণত হয়ে যাচ্ছে। তো এই SO4 2- নিউট্রাল করার জন্য এখান থেকে তাহলে পটাশিয়াম বেরিয়ে চলে আসে। তাহলে পটাশিয়াম প্লাস, তাহলে দুটো পটাশিয়াম প্লাস দুটো একটা সালফেটের সঙ্গে বিক্রিয়া করে K2SO4 হয়ে তাহলে এটা কি নিউট্রাল হয়ে যায়। তাহলে এইভাবে এদিকে অ্যানোড আর এদিকে ক্যাথোডের যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ সেটা কিন্তু নিউট্রাল থেকে যায়। এবার যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্যালভানিক কোষের সংকেত। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ আমরা যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো করব সেখানে কিন্তু আমাদের এই কনসেপ্ট লাগবে। গ্যালভানিক যে কোষটা, সেই কোষটাকে আমরা একটা সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো সংকেতটা বোঝা খুব একটা জটিল বিষয় নয়। দেখো আমরা যেমন ওখানে ভিজুয়ালাইজ করো যে আমরা দেখে এলাম এদিকে বিজারণ অর্ধকোষ থাকে, এদিকে জারণ অর্ধকোষ থাকে, তো সেটাকেই আমরা এখানে কিভাবে লিখব না, মনে রাখবে যে আমাদের যখন আমরা সংকেত লিখব কোষের সংকেত, তাহলে এখানে থাকবে বাম দিকে থাকবে জারণ অর্ধকোষ, তারপরে যেটাকে আমরা এখানে কি জারণ অর্ধকোষটাকে আমরা অ্যানোড বলছি। কিভাবে লিখব আমি জাস্ট স্ট্রাকচারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে একটা দুটো এরকম দাঁড়ি দেবে, তারপরে থাকবে বিজারণ অর্ধকোষ। দেখো এইটা কি মিন করছে বলো তো, এটা সল্ট ব্রিজকে মিন করছে, বিজারণ অর্ধকোষ, যেটাকে আমরা বলছি
ক্যাথোড। তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি সংকেতগুলো কিভাবে থাকে। তো দেখো, ড্যানিয়েল কোষ আমরা দেখে এলাম। ড্যানিয়েল কোষের আমরা যদি সংকেত লিখব, বলি ড্যানিয়েল কোষের সংকেত। দেখো, এদিকে ছিল ড্যানিয়েল কোষের জিঙ্ক আর জিঙ্ক সালফেটের মধ্যে সেটাকে রেখেছিলাম। তাহলে আমি লিখব এইভাবে, জিঙ্কটা একটা সলিড হিসেবে থাকে, এইখানে একটা দাড়ি দেব, এদিকে লিখব জিঙ্ক 2+। তো এটা একটা অ্যাকোয়াস সলিউশন হিসেবে রাখি। তো কখনো তোমাকে এই জিঙ্ক 2+, অর্থাৎ এখানে জিঙ্ক সালফেটের গাঢ়ত্বটা, মোলার গাঢ়ত্বটা, সেটা তোমাকে উল্লেখ করে দেবে। সেটা ধরো আমি বলে দিচ্ছি C1 মোলার গাঢ়ত্ব আছে, এখানে একটা তোমাকে মান দিয়ে সেটা দেবে। এবারে ডবল দাড়ি, দেখো এইটা তোমার এই দিকে দেখো জারণ হচ্ছে কিভাবে। তুমি যদি জিঙ্ক থেকে জিঙ্ক 2+-এ আসো, এটা তো জারণ হবে। তাহলে এদিকটা থাকলো কি, জারণ অর্ধকোষ। এবারে থাকলো সল্ট ব্রিজ। এবারে দেখো বিজারণ অর্ধকোষ, এদিকে ড্যানিয়েল কোষের কি ছিল, কপার তড়িৎদ্বারটা কপার সালফেটের মধ্যে ছিল। তো বিজারণ বিক্রিয়াটা কেমন হতো, কপার 2+, যেটাও কিনা অ্যাকোয়াস সলিউশন, আর যার গাঢ়ত্ব ধরে নিচ্ছি C2 মোলার। এবারে এইখানে আমি এটা দাঁড়িয়ে দিয়ে দিলাম কপার সলিড। তাহলে এখানে এই যে কপার 2+ থেকে কপার, তো এখানে দুটো ইলেকট্রন গ্রহণের মাধ্যমেই তো হচ্ছে। তার মানে কি, এদিকটা হয়ে গেল দেখো জারণ অর্ধকোষ, আর এদিকটা হয়ে গেল বিজারণ অর্ধকোষ। এইভাবে আমরা কোষের সংকেতটা লিখি। এই জিঙ্ক 2+-এর বদলে তুমি জিঙ্ক সালফেটও লিখতে পারো। এখানে কপার 2+-এর বদলে কপার সালফেটও, মানে যে তড়িৎ বিশ্লেষ্যটা ব্যবহার করেছো সেটাও তুমি এখানে লিখতে পারো। তো এইভাবে আমাদের ড্যানিয়েল কোষের সংকেতটা এইভাবে আমরা লিখি। যে কোনো গ্যালভানিক কোষের এখানে আমাদের জারণ অর্ধকোষটা মানে এইভাবে এমনভাবে লিখব যেটা সেটা দিয়ে প্রথমটা থেকে দ্বিতীয়টাই যেন জারণ হচ্ছে বোঝাচ্ছে এমন। আর এদিকে বিজারণ অর্ধকোষ, অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টা যেন বিজারণ, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টায়, মানে এদিকের যে অর্ধকোষটাতে সেই তার প্রথমে এমন যেটা থাকবে সেটা থেকে এইটা যেন বিজারণ হয় এমনভাবে লিখতে হবে, একটা জোড়। ওকে, তো তাহলে এই বিষয়টাকে যদি আমি একটা কমনভাবে লিখি, ধরো আমি লিখলাম এটা একটা M1 মেটাল, যেটা সলিড অবস্থায় আছে, মানে সেটা মেটাল তড়িৎদ্বার। আমরা সেটাকে তারই ধরো X+ বা এই মেটালটারই X+ ক্যাটায়ন যুক্ত দ্রবণের মধ্যে রেখেছি। এর গাঢ়ত্ব ধরো C1, যেটা একটা জলীয় দ্রবণ। একই রকমভাবে ধরো এটা M2, তার ধরো আমি +Y ক্যাটায়ন যুক্ত আয়ন, যেটাকে আমি যেটা M2-তে পরিণত হচ্ছে, M2 সলিডে পরিণত হচ্ছে। তাহলে এইভাবে আমি এটা কমনভাবে এটাকে আমি অ্যাকোয়া, আর এরও গাঢ়ত্ব ধরো C2 মোলার। তো এটা একটা আমি কমনভাবে এভাবে লিখতে পারি। দেখো, আমাদের এখানে যেটা কাজে লাগে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে, যে তোমাকে এই রকম একটা গ্যালভানীয় কোষের সংকেত দেওয়া থাকলো, সেই সংকেত থেকে কোষ বিক্রিয়াটা তুমি কিভাবে লিখবে, সেই সংকেত থেকে তোমাকে কোষ বিক্রিয়াটা লেখাটা তোমাকে শিখতে হবে। দেখো, আমরা এখনই জেনে এলাম এদিকটা তাহলে জারণ অর্ধকোষ, এদিকটা বিজারণ অর্ধকোষ। তাহলে কোষ বিক্রিয়া লেখার আগে দুটো অর্ধকোষের বিক্রিয়াকে আমাকে লিখে ফেলতে হবে। তাহলে এই দিকে জারণ অর্ধকোষে যে জারণ বিক্রিয়াটা হচ্ছে সেটাকে আমার লিখব। তাহলে আমি প্রথমে লিখব জারণ। তো এইখানে নিশ্চয় জারণ অর্ধকোষে জারণ হচ্ছে, তাহলে এখানে জারণ কিভাবে হচ্ছে না, M1 থেকে X সংখ্যক ইলেকট্রন চলে যাচ্ছে, যার ফলে হচ্ছে M1 X+। এটার গাঢ়ত্ব আমি লিখে দিতে পারি, অ্যাকোয়া এখন না লিখলেও চলবে, C1। ওকে, তাহলে দেখো একবার সিম্পল, যে এইদিকে যে জারণ অর্ধকোষের জারণ বিক্রিয়াটাকে আমি, মানে দুটো অর্ধকোষের বিক্রিয়াকে আমাকে লিখে দিতে হবে। এখানে জারণ লিখতে পারি বা জারণ অর্ধকোষ লিখতে পারি। এবারে আমরা এদিকেরটাকে বিজারণ হচ্ছে, তো বিজারণ কিভাবে হচ্ছে না, M2Y+, এই যে
C2 গাঢ়ত্বযুক্ত M2Y প্লাস। এটা নিশ্চয়ই এখানে Y সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে দেখো কি হয়ে গেছে, M2 হয়ে গেছে, M2 সলিড হয়ে গেছে। দেখো তাহলে আমি এদিকের যে জারণ অর্ধকোষের বিক্রিয়াটাকে লিখে নিয়েছি, জারণ বিক্রিয়াটা লিখে নিয়েছি, এদিকের এইটা থেকে এইটা যে বিজারণ বিক্রিয়া হচ্ছে সেটা লিখে নিয়েছি, যে এটা তাহলে 1 নম্বর বিক্রিয়া, এটা আমাদের 2 নম্বর বিক্রিয়া। আমরা জানি দেখো জারণে যতগুলো ইলেকট্রন বর্জন হয়েছে ততগুলোই তো ইলেকট্রন বিজারণে গ্রহণ হবে, তাহলে এই দুটো সংখ্যাকে আমাকে সমান করতে হবে। তাহলে একে আমাদেরকে y দিয়ে গুণ করে দিই, আর একে আমরা x দিয়ে গুণ করে দিই। তাহলে দেখো এটাকে y দিয়ে গুণ করলে তাহলে এটা yx বা xy, এটাকে x দিয়ে গুণ করলে এটাও xy। তখন দেখো ইলেকট্রন ইলেকট্রন জারণ আর বিজারণে ইলেকট্রন বর্জন এবং ইলেকট্রন গ্রহণ দুটো সমান হয়ে যাবে। তাহলে আমরা সেটাকে যোগ করে যেটা পাবো, আমি একবারেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি যদি এই ওয়াইটাকে গুণ করে দিই এবং এখানে এক্স দিয়ে গুণ করি, যোগ করি, তাহলে কি হচ্ছে দেখো, একে যখন ওয়াই দিয়ে গুণ করব তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই M1 এস, আর এটা কি হয়ে যাচ্ছে ওয়াই এক্স ওয়াই ইলেকট্রন, আর এখানে মাইনাস এক্স ওয়াই, এটা প্লাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, এটা আর লিখবো না। তাহলে আমি তাহলে এইটা লিখবো, এদিকের তীর চিহ্নের এদিকের দুটো লিখবো আর এই দিকের দুটো যোগ করব। তাহলে এটাকে আমরা এক্স দিয়ে গুণ করেছি, তাহলে এক্স M2 ওয়াই প্লাস, আর এটা আমাদের C2 গাঢ়ত্ব ছিল। এবারে এটাকে আমরা উভমুখী চিহ্নও দিতে পারি, কারণ এটা একটা সাম্যাবস্থায় আসার পরে আমরা ব্যালেন্স হয়ে গেছে, মানে সাম্যাবস্থায় চলে এসছে। এবারে দেখো আমরা যখন একে তাহলে ওয়াই দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে গেল ওয়াই M1 এক্স প্লাস, আর এটা তাহলে C1 গাঢ়ত্ব ছিল, C1 প্লাস দেখো একে যখন গুণ করেছি এটা তাহলে এক্স M2 সলিড। ওকে, তাহলে এইটাই হলো দেখো কোষ বিক্রিয়া। দেখো এরকম একটা কোশ্চেন কিন্তু তোমাদের এসেছিল 2014-তে, তোমাকে এইরকম দিয়ে এরকম একটা তোমাকে অর্ধকোষ দিয়ে দিয়েছে, অর্ধকোষ দিয়ে তোমাকে বলা হয়েছিল, অর্ধকোষটা এইভাবে ছিল, এটা গোল্ড 3+ থেকে গোল্ড হচ্ছে, তাহলে এই অর্ধকোষটা দিয়ে তোমাকে বলা হয়েছিল যে এর কোষ বিক্রিয়াটি লেখো, এই গ্যালভানীয় কোষের কোষ বিক্রিয়াটি লেখো। তাহলে একই রকমভাবে আমরা দেখো, তাহলে এদিকে থাকবে সবসময় জারণ অর্ধকোষ, এটা বিজারণ অর্ধকোষ, তাহলে এখানে জারণ বিক্রিয়াটা আমরা লিখব। তাহলে দেখো জারণ বিক্রিয়াটা কিভাবে লিখছি না, 3 SN কি হচ্ছে, দুটো ইলেকট্রন মাইনাস করেছে করে SN2+ হয়েছে। ওকে, তাহলে বিজারণ বিক্রিয়াটা কিভাবে লিখব না, এখানে গোল্ড 3টে ইলেকট্রন গ্রহণ করেছে, তাই কি হয়েছে গোল্ড। ওকে, এবারে দেখো এখানে দুটো ইলেকট্রন বর্জন হয়েছে, এখানে 3টে ইলেকট্রন গ্রহণ হয়েছে, তাহলে একই রকমভাবে এটাকে আমাকে 1 নম্বর ধরে একে আমি 3 দিয়ে গুণ করব, এটাকে আমি 2 নম্বর ধরে এই রোমান হরফেও 2 লিখতে পারো। ওকে, একে আমি 2 দিয়ে গুণ করব, করে আমি এখানে তুমি একটু ভাষা লিখে দিতে পারো, 1 নম্বর বিক্রিয়াকে 3 দিয়ে ও 2 নম্বর বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করে যোগ করে পাই, যেমন সেই অপনয়ন অঙ্কে যে অপনয়ন সমীকরণের সমাধান করেছিলাম। তো একই রকমভাবে তাহলে তো এটা করে আমরা কোষ বিক্রিয়া কি পাচ্ছি, কোষ বিক্রিয়া আমরা পাচ্ছি, তাহলে একে আমরা 3 দিয়ে যখন গুণ করব এটা হয়ে যাবে 3SN, আর এটা দেখো 6 হয়ে যাবে, আর এটা 6 হয়ে যাবে, কেটে যাবে, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 সিলভার 3+, সরি গোল্ড 3+, এবার চিহ্ন দিয়ে আমরা এদিকে করে দেব SN, আর এটাও দেখো 3 হয়েছে, 3SN2+, আর এটা হয়েছে 2 গোল্ড। দেখো এটাই আমাদের কোষ বিক্রিয়া।
তো এটা কিন্তু আমাদের 2014 সালে এসেছিলো। আমি এরকম আরও কিছু হোমওয়ার্ক তোমাদের দেব, তোমরা সেগুলো আমাকে করে আমার সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। তো এখানেই আমাদের এই ক্লাসের এই অবধি আমরা জানবো। পরের দিন আমরা তড়িৎদ্বার বিভব নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। পরের ক্লাসটা আমরা নিশ্চয়ই যেরকম রেগুলার অনলাইন ক্লাস হওয়ার কথা তোমাদের রবিবার 8টা, রাত্রি 8টা থেকে 9:30 অবধি, এবং যদি ক্লাস মিস করো অবশ্যই সেই ক্লাসের রেকর্ডেডও তোমরা পেয়ে যাবে অ্যাপের মধ্যে, এবং সেই রেকর্ডেড ভিডিও দেখে যদি কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে ফোন বা কল করবে। ওকে, পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।